হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আমি সার্ভেয়ার আশিফুল হাসান, ময়নামতি সার্ভে ইনস্টিটিউশন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সার্ভেরশিপ ট্রেনিংপ্রাপ্ত। বর্তমানে আমি নোয়াখালী ব্যায়ামগঞ্জ উপজেলায় কর্মরত আছি এবং ব্যাংকের এনলিস্টেড সার্ভেয়ার হিসেবে কর্মরত আছি। আজকে আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব জায়গা জমি সংক্রান্ত বিষয়ে। আজকের এজেন্ডা বিষয়টা হচ্ছে দলিল লিখন ও দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি। কিভাবে দলিল লিখতে হয় এবং কিভাবে দলিল রেজিস্ট্রেশন করতে হয় সেই বিষয়টাই আমি বাংলাদেশের জনসাধারণের কাছে তুলে ধরব। যারা এই বিষয়গুলো জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটা থেকে শুদ্ধ, বিশুদ্ধ এবং অথেন্টিক একটা তথ্য পাবেন আশা করি। যদি জনগণের সহযোগিতা করতে পারি তাহলেই আমার এই ভিডিওটার সফলতা। তো চলেন আমরা আলাপ করি আজকে দলিল লিখন ও দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে। প্রথমত, সম্পত্তি ক্রয় বিক্রয় তথা হস্তান্তর হয় কবলা দ্বারা। কবলা প্রণয়নের সময় তাই সংশ্লিষ্ট আইন জানা খুবই জরুরি। কবলা সম্পর্কে বিস্তৃত আলোচনা সমৃদ্ধ কোনো বই এদেশে নেই বললেই চলে। এই বিষয়ে সম্প্রতি চট্টগ্রামের স্বনামধন্য অ্যাডভোকেট আব্দুল মালেক কবলা সম্পর্কে একখানি বই লিখে আগ্রহীদের অভাব অনেকাংশেই পূরণ করেছেন। কবলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা এখানে সম্ভব নয়, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় কেবল এখানে আলোচনা করা হলো। সম্পত্তি হস্তান্তর আইনের ৫৪ হতে ৫৭ ধারায় ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আইন বিধৃত আছে। স্থাবর সম্পত্তির ক্রয় বিক্রয় সম্পন্ন হয় কবলা দ্বারা। কাজেই কবলা খুবই গুরুত্বপূর্ণ দলিল। এ কবলা লিখতে লেখক যদি সংশ্লিষ্ট আইনগুলো না জানেন তাহলে কেবল দলিলের মডেল দেখে দলিল লিখতে গেলে তাতে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই অধ্যায়ের প্রত্যেক শাখা দলিল লিখনের মডেল দেওয়া স্থানভাবে আপাতত সম্ভব হলো না। কেবল সাবকবলা ও বায়নানামা দলিল একটি করে মডেল এতে সংযুক্ত করা হলো। কেবল কিছু গদবাঁধা নিয়মে দলিল লিখে ফেললেই হবে না। দলিলে বর্ণিত বিষয়াদি সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক। অর্থাৎ দলিলের সংশ্লিষ্ট আইনগুলো দলিল লেখককে অবশ্যই জানাতে হবে। ইয়দিকৃত স্থানে লিখিতং কৈশ্য পত্রমিদং কার্যাগ্রে জাতীয় শব্দাদি পরিহার করা দরকার। এককালে দলিল লিখার সাধারণের কাছে দলিলকে দুর্বোধ্য করার নিমিত্তে এই শব্দাবলী ও কিছু সংস্কৃতি শব্দ দলিলে সন্নিবেশিত করা হতো। বর্তমানে এই ধারা চলে আসছে। দলিলে এসব কথা লিখার কোনো মানে হয় না। দলিল লেখকদের যেসব আইন জানা খুবই জরুরি। প্রথম আইনটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন। এটা বাংলাদেশ সংসদ কর্তৃক প্রকাশিত একটা আইন। এটার জন্য একটা আলাদা বই আছে, এটা দলিল লেখকরা পড়বেন, তারপর দলিল লিখবেন, যার নাম হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন। এরপর দ্বিতীয়তে আছে ভূমি আইন। এটাও বাংলাদেশ সংসদে পাশকৃত একটা ভূমি আইন। এটা নিয়েও বই আছে। আপনারা দলিল লেখার পূর্বে দলিল লেখকদেরকে বলতেছি এই আইনটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। এরপর তৃতীয়ত আছে চুক্তি আইন। চুক্তি আইনও বাংলাদেশ সংসদ থেকে অনুমোদিত একটা আইন, যা আইন বই হিসেবে প্রকাশিত হয়। আপনারা যারা দলিল লেখক তারা চুক্তি আইন বিষয়টা পড়ে নেবেন। দান বা হিবা আইন। দান বা হিবা আইন এটা নিয়েও আলাদা একটা চ্যাপ্টার আছে এবং বাংলাদেশ সংসদ থেকে এটা অনুমোদনকৃত। আপনারা এই বইটাও পড়ে নেবেন। রেজিস্ট্রেশন আইন। রেজিস্ট্রেশন আইন অত্যন্ত জরুরি দলিল লেখকদের ক্ষেত্রে। দলিল লেখকরা রেজিস্ট্রেশন আইনটা পড়ে নেবেন দলিল লেখার পূর্বে, যাতে করে দলিলে কোনো ভুল ত্রুটি না হয়। আচ্ছা, যা হোক, ভিডিওটা লম্বা করব না। আজকে আমরা দলিল লিখন ও দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। আশা করি আমার এই ভিডিওটা থেকে
যে তথ্য পেয়েছেন এটা আমার বানোয়াট কোনো তথ্য না। আমি এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ার আলী, যিনি এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টে কর্মরত আছেন, ওনার লিখিত বই থেকে এই তথ্যটা দেওয়া হয়েছে। উনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট চট্টগ্রাম বিভাগে কর্মরত আছেন। তিনি এই বইটা লিখেছেন। এটা সব আদালতে এবং সার্ভে কর্পোরেশন, সার্ভে ইনস্টিটিউশন এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড সবাই বইটা ফলো করে। এখানে আপনারা সত্য এবং বিশুদ্ধ তথ্য পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। সবাইকে ধন্যবাদ। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আপনাদেরকে এই বিষয়টা নিয়ে ভিডিও দিতে পারি আমি সত্যি আনন্দিত। যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ আজকের জন্য।